আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সরকারের দুজন উপদেষ্টা আজকে পদত্যাগ করেছেন। তারা দুজন ছাত্র উপদেষ্টা ছিলেন, মানে ছাত্র প্রতিনিধি ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জনাব মাহফুজ আলম। তারা পদত্যাগ করবেন এটা শোনা যাচ্ছিল এই কারণে যে প্রধান নির্বাচন কমিশনার আগামীকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। বলা হচ্ছিল যে তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন। এবং আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা প্রেস কনফারেন্সও ডেকেছিলেন। ধারণা করা হচ্ছিল সেই প্রেস কনফারেন্সে যেয়ে উনি হয়তো পদত্যাগের ঘোষণাটা দেবেন, কিন্তু তা তিনি দেননি। তিনি বলেছেন ঘোষণা আসবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। পরে তাই হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই ঘোষণাটা এসেছে। এবং প্রধান উপদেষ্টার যিনি তথ্য সচিব আছেন, প্রেস সেক্রেটারি, তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে তারা দুজন প্রধান উপদেষ্টার কাছে গিয়ে যার যার পদত্যাগপত্র দাখিল করেছেন। মজার ব্যাপার হলো, পদত্যাগ তারা করেছেন বটে, কিন্তু এটা কিন্তু আজকে থেকে কার্যকর হবে না। মানে কার্যকর হবে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে। মানে যদি তফসিল ঘোষণা আরও দুদিন পরে হয়, যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে দুদিন পরের থেকে হবে। মানে যেই মুহূর্ত থেকে তফসিল ঘোষণা হবে সেই মুহূর্ত থেকে তাদের পদত্যাগপত্রটা কার্যকর হবে। আমি এই জিনিসটা বুঝলামই না। ভাই, উনি পদত্যাগ করছেন, শেষ, পদত্যাগপত্র গ্রহণ হয়ে গেছে, শেষ, তাহলে তফসিল ঘোষণা পর্যন্ত ওয়েট করতে হবে কেন? এর কারণটা কি? তার মানে ওনারা কালকেও অফিস করবেন, কালকেও দুই একটা ফাইলে সিগনেচার করবেন এবং তফসিল ঘোষণা হবে কালকে সন্ধ্যায়, তার পরশুদিন তারা অফিস হয়তো করবেন না। তফসিল ঘোষণা একদিকে হতে থাকবে, আরেকদিকে তারা ফাইলে সিগনেচার করে থাকবেন। বাংলাদেশে কিন্তু ফাইলে সিগনেচার করাটা মারাত্মক একটা মানে ইম্পর্টেন্ট কাজ। অনেক ফাইল তারা সিগনেচার করবেন, দেশের উন্নতিতে বিশাল ভূমিকা রাখবেন তারা। মানে আমি না এই বিষয়গুলো ক্লিয়ার না আমার কাছে, আমি বুঝি না কেন এরকম করতে হবে। কেন এটা কি জেদাজেদের ব্যাপার নাকি? এদের পদত্যাগ করা উচিত আগে বলা হয়েছিল, কিন্তু এরা যেন জেদ ধরেছিলেন না আমরা করব না। এবং প্রধান উপদেষ্টার এখন বোঝা যাচ্ছে যারা প্রধান উপদেষ্টাই জেদটা ধরেছিলেন, এরা ধরেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমি যা বলবো তাই হবে। আমরা এতদিন একজনকে চিনতাম যে উনি যা বলতেন তাই হতো, এখন এখানেও আমরা দেখছি যে উনি যা বলেন তাই হবে। উনি চাচ্ছেন আগামীকাল থেকে হবে, আগামীকাল থেকে হবে কেন? সৌজন্যতা বলতে তো একটা ব্যাপার আছে। আচ্ছা, এই কাজটা করার মাধ্যমে এই যে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগটা কার্যকর হবে, এই যে কথাটা, এটা দেখলে কি বোঝানো হচ্ছে? এটা কি এই বোঝানো হচ্ছে যে তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দায়িত্বে থাকেন এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যেন ওই পদত্যাগপত্র জমা দেন, তাহলে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে না, এটা বোঝাচ্ছেন? মানে কি? এরপরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে, যেটা আমাদের সংসদে, মানে এর মধ্যে আমাদের পাশ হওয়ার কথা আছে, সংসদে পাশ হবে আগামী সংসদে, যেটা কি জুলাই সনদে আছে, তো সেটা যদি পাশ হয় সেখানে কি আছে? সেখানে কি এভাবে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের যারা থাকবে উপদেষ্টা, তারা যদি নির্বাচন করতে চায় তাহলে তারা তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত দায়িত্বে থাকতে পারবে? তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যে মূল যে বিষয়টা, মূল যে নীতিমালাটা, মূল যে বক্তব্যটা, সেটা কি? সেটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না, মানে ওই সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, এবং কোনো দলের প্রতি ওই সরকারের বিশেষ কোনো রাগ, অনুরাগ বা বিরাগ থাকবে না। এই তো ছিল। এর জন্যই তো গত 17 বছর ধরে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, এরা সবাই আন্দোলন করেছে। তো সেই আন্দোলনের ফল তারা কি পাচ্ছে? এরা কি দেখাচ্ছে? আপনারা যেটা দেখাচ্ছেন, ধরা যাক অন্তর্বর্তীকালীন সরকার, এরা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, তো এরাই তো আবার নতুন কিছু নিয়ম কানুন তৈরি করতেছে। তো যে নিয়মগুলো তারা তৈরি করতেছে, কেন তৈরি করতেছে? ওগুলি ভালো বলেই তো তৈরি করতেছে। তাহলে তারা কি মন্দটাই করেছে না তারা ভালোটাই করেছে? আমি ধরে নিচ্ছি তারাও ভালোটাই করছে। তো এইটাই কি আমাদের ভালোর নমুনা? এটা যদি ভালোর নমুনা হয় তাহলে আগামী থেকে আমরা এরকম ভালোই পেতে যাচ্ছি। যদি ওরকম ভালোই পেতে থাকি তাহলে সেটাকে আপনি নিরপেক্ষ নির্বাচনের মানে পূর্ব শর্ত হিসেবে কিভাবে বিবেচনা করবেন?
আমি তো করতে পারি না। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং উনি গত কয়েক মাস বিভিন্ন এলাকায় বরাদ্দ ব্যাপারগুলিতে উনি যে এখান থেকে নির্বাচন করেন, ওনার যে এলাকা এই সমস্ত জায়গায় বড়, ওনার যারা বন্ধু বান্ধব আছে তারা যে সমস্ত এলাকা থেকে নির্বাচন করছে সেই সমস্ত এলাকায় তারা অন্য অন্য এলাকার তুলনায় অনেক অনেক বেশি বরাদ্দ দিয়েছে। কার টাকা দিয়েছে? সরকারের টাকা দিয়ে। ওনার বাবার টাকা দেয়নি, কিন্তু ওনার বাপের টাকা দেয়নি। ওনার বাপ বরং কন্ট্রাক্টারি করতে গেছিল, ধরা খায় পরে প্রত্যাহার করছে, প্রত্যাহার করে নিচ্ছে। তাহলে জনগণের টাকা উনি বিতরণ করতেছেন ওনার সুবিধা অনুযায়ী, আর পর আবার উনি আবার ইলেকশন করতে যাচ্ছেন। এবং সেটা হচ্ছে কি নিরপেক্ষতার একটা প্রকৃষ্ট উদাহরণ, মানে ডক্টর ইউনূসের কর্তৃক তৈরিকৃত নিরপেক্ষতার একটা ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে এটা। তো এই যদি হয় আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে, নির্বাচন নিয়ে, সরকার নিয়ে আমাদের চিন্তা ভাবনার প্রাপ্তি, মানে প্রত্যাশার বিনিময়ে এই যদি হয় আমাদের প্রাপ্তি, তাহলে আমরা আশাটা কার উপর করব? ভাবুন, আর একটা কথা বলি, যখন পদত্যাগপত্র জমা দেন তখন ডক্টর ইউনূস কিন্তু কিছু কথা বলেছেন। আমি ডক্টর ইউনূসকে একটা কথা পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন যে সরকারের থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। আমি তো ভয় পেয়ে গেছি। যদি এই অভিজ্ঞতা তারা অর্জন করতে যায়, এটা যদি তারা ভবিষ্যতে প্রয়োগ করে, তাহলে তো দেশের 12টা বাজবে ভাই। তাদের কি অভিজ্ঞতা বলেন তো দেখি? নীলা মার্কেটে যাওয়া, হাঁস খাওয়া, হাঁস যদি না থাকে অত রাতে তাহলে সে ওয়েস্টিনে খাওয়া, এগুলো অভিজ্ঞতা? তারা কি এই অভিজ্ঞতা প্রয়োগ করবে? আচ্ছা ধরেন তাদের অভিজ্ঞতাগুলি কি সোনায় মোড়ানো ছিল, এই স্বর্ণোজ্জ্বল অভিজ্ঞতা তারা করবে, প্রয়োগ করবে তারা? ঢাকা উত্তরের মেয়র নিয়োগ করতে হবে। আসিফ মাহমুদ সজীব নিজে চিঠি লিখেছে ইয়াকে, মানে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিজে চিঠি লিখেছে তাকে নিয়োগ দেওয়া হোক। এটা অভিজ্ঞতা? এবং যাকে নিয়োগ দিয়েছে সে তাকে খুব ভালো জানে, সে লোকের মধ্যে দুদক এখন তদন্ত করতেছে। 1 বছর হয়েছে মতো দায়িত্ব, এর মধ্যে সে এগুলি শুরু করে দিয়েছে। উনি আবার হিজবুত তাহরির ছিলেন নাকি? তারপরে আসিফ মাহমুদ সজীব ভাই নিজেও কি ওই একই সঙ্গে ছিলেন, একই সংগঠন করতেন? এই সমস্ত প্রশ্ন করবে না? তাহলে আপনি কি করে জানলেন সে এত ভালো মানুষ? আচ্ছা ঠিক আছে, রাখেন। আর কি অভিজ্ঞতা অর্জন করেছেন উনি? অভিজ্ঞতা অর্জন করেছেন আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েছেন। ভালো কাজ ছিল, বলছে ভুল হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আবার বলে এরকম ভুল হয়েই থাকে, যে বেলোকে চশমা নিয়ে ভুলে ঢুকে পড়ে, এইভাবে সে নাকি অস্ত্র নিয়ে ঢুকে পড়ছে। অস্ত্র মানে গুলি নিয়ে ঢুকে পড়ছে, এবং গুলি কিন্তু আগ্নেয়াস্ত্রের অংশ, ঢুকে পড়ছে। এই অভিজ্ঞতা। আচ্ছা, এই সমস্ত অভিজ্ঞতার বিপরীতে আমার একটা প্রশ্ন মনের মধ্যে খুব জাগছে, আমি এটা প্রশ্নটা করতে চাই আপনাদেরকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন অস্ত্র দুইটা অস্ত্র কিন্তু ওনার লাইসেন্স দিয়েছেন, তখন তো উনি একটা বিশেষ বিবেচনা লাইসেন্সটা পেয়েছেন। কি বিবেচনায়? যে উনি মন্ত্রীর পদমর্যাদার একজন ব্যক্তি, এই জন্য। আচ্ছা, অস্ত্র দুটো এখন কোথায়? যেই মাত্র সে কালকে পদত্যাগ করবেন, তারপরে অস্ত্রগুলির কি হবে? এগুলিকে উনি সরকারকে জমা দিয়ে দেবেন? এই অস্ত্রগুলি কি উনি নিজের টাকায় কিনেছিলেন নাকি সরকার কিনেছিল? যদি নিজের টাকায় কিনে থাকেন, এটাকে উনি কোথায় পেলেন? দুটো অস্ত্রের দাম কত ছিল? ওনার ইনকাম কত ছিল? আয় কত ছিল? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা করছি। উঠবে না, আমি এখনই করছি। শুনেছি ওনারা নাকি হিসাব জমা দিয়েছেন। হিসাব কার কাছে জমা দিয়েছেন? জনগণের কাছে হিসাব দিতে হবে। আমরা দাবি করছি এই 2 উপদেষ্টার সম্পত্তির হিসাব, স্থাবর অস্থাবর, ওনাদের কেবল না, ওনার পরিবারের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হোক, এটা আমরা চাই। পাশাপাশি যারা আগামীতে সরকারে আসবেন তাদের প্রতি আমার একটা আহ্বান আছে। সে আহ্বান হলো, এই যে উপদেষ্টা যারা আছেন এদের নামে এরই মধ্যে গত 1 বছরে আমরা যে সমস্ত খবর পেয়েছি বিভিন্ন জনের সম্পর্কে, আমার কাছে অনেকেই খবর পাঠায় ভাই, যা পেয়েছি সেগুলো আমি আশা করবো আগামী যারা সরকারে আসবেন তারা এগুলি বিচার করে দেখবেন যে ওনারা আসলে কী করেছেন। বিশেষ করে শেষের 2-3 মাস, এটা তো খুব সিরিয়াসলি দেখা উচিত যে করেছেনটা কি। আমি কেবল 2জন ছাত্র উপদেষ্টা ভাষণ পাঠ্যপুস্তকে থাকবে না এবং ছাত্রছাত্রীদেরকে এটা আর পড়ানো হবে না। এখন এটি নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের লোকজন
সবাই বলার চেষ্টা করছেন যে হায় হায় এ কি হলো। আমাদের দেশের মানুষ যদি ৭ই মার্চের ভাষণ না জানে তাহলে তো তারা মুক্তিযুদ্ধকে ভুলে যাবে, বঙ্গবন্ধুকে ভুলে যাবে। তারপর এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কি মায়া দয়া নেই? এরা কি এতটা পাকিস্তান প্রেমে উদ্বুদ্ধ হয়ে গেছে যে সারা পৃথিবীতে যে ভাষণটি একটি ল্যান্ডমার্ক, একটি হেরিটেজ, কিংবা ধরুন একটি ম্যাগনা কার্টা হিসেবে ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, দেশ বিদেশের বিভিন্ন সরকারি আর্কাইভ যেটিকে স্বীকৃতি দিয়েছে, তার সঙ্গে সঙ্গে উইকিপিডিয়ার মতো বা অন্যান্য যে সকল সেই বিজ্ঞান কোষ রয়েছে, জ্ঞান কোষ রয়েছে, সেখানে আলটিমেটলি এই ভাষণটি বিশ্বের সবচেয়ে পঠিত, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভাব গাম্ভীর্যময় একটি রাজনৈতিক বক্তৃতা হিসাবে যেটিকে মর্যাদা দিয়েছে। তো আমরা বাঙালিরা এখন এই সময়টিতে এসে আমাদের এমন কি হলো যে আমরা এখন এটি বাদ দিতে যাচ্ছি। এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। প্রথমত বলে নেওয়া ভালো যে যখন এই ভাষণটি, বঙ্গবন্ধুর এই ভাষণটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো, তখন আমার কাছে মনে হয়েছিল এটা দরকার ছিল না, এটা দরকার ছিল না। এর কারণ হলো এটি মানুষের মনের মধ্যে সময়ে সময়ে, ক্ষণে ক্ষণে অসাধারণভাবে এটা প্রতিক্রিয়া তৈরি করত। এবং দেখা গেল যে আমি নিজে এই ভাষণটি বহুবার শুনেছি, কিন্তু শোনার পরে সেই ভাষণের যে শব্দচয়ন, কথাগুলো নতুন করে আমার কাছে আবার প্রতিভাত হয়েছে। যেমন ধরুন বঙ্গবন্ধু, তিনি যখন 1971 সনে ভাষণটা দেন তখন কিন্তু তার বয়স খুব বেশি নয়, কিন্তু ভাষণ দিতে গিয়ে তিনি সেই তার যে টুঙ্গিপাড়ার যে আঞ্চলিকতা, আঞ্চলিক ভাষা, সেখানে তারা ব্যবহার করেছেন সেই আঞ্চলিক ভাষা। তিনি কিছু ইংরেজি শব্দ ব্যবহার করেছেন, নিখুঁত। তিনি কতগুলো প্রমিত বাংলা ব্যবহার করেছেন, নিখুঁত। অর্থাৎ একটি ভাষার মধ্যে বাংলাকে তিনি যে হৃদমে নিয়ে গেছেন, সেখানে আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে, হিন্দি আছে, এরপরে ইংরেজি আছে, প্রমিত বাংলা আছে, শান্তিপুরী, গোপালগঞ্জের ভাষা আছে, শালীনতা আছে, ভদ্রতা আছে। তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। তো এই যে তার যে হৃদম, তিনি জুলফিকার আলী ভুট্টোকে কিন্তু তুমি তুমি করে কথা বলতেন। এমনকি তার স্ত্রী নুসরাত ভুট্টো, তাকেও তিনি তুমি তুমি করে বলতেন। কিন্তু মঞ্চে উঠে তার যে রাজনীতির যে শালীনতা, তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। আমাদের এ যুগের মানুষ যদি হতো তাহলে আমরা সবাই বলতাম যে যে ভুট্টো আমার পায়ের কাছে বসে থাকে, সেই ভুট্টোর কথা তুমি শুনলা, তুমি এত খারাপ, এই ধরনের কথাবার্তা। তো সেখানে বুঝতে হবে যে বঙ্গবন্ধুর মর্যাদাটা কোন জায়গাটাতে, তার শিক্ষা, তার দীক্ষা, তার ধীশক্তি কোন পর্যায়ে। কথা বলতে বলতে তিনি একটা সময় বলে ফেললেন, মনে রাখবা, মানে সমস্ত জাতিকে, 7.5 কোটি বাঙালিকে তিনি উদ্দেশ্য করে তুমি করে বললেন, মনে রাখবা। একটা মানুষ নিজেকে এই পর্যায়ে তখনই নেয় যখন সে সবার অভিভাবক হিসেবে নিজেকে মনে করে, আমি সবার অভিভাবক, আমি সবার দায়িত্ব গ্রহণ করলাম, নিজের ঘাড়ে আমি দায়িত্বগুলো তুলে নিলাম। এই জিনিসগুলো যখন তার মধ্যে একটা আত্মোপলব্ধি আসে এবং তার যখন বিশ্বাস হয় যে আমি আসলে সত্যিকার অর্থেই পিতা, সত্যিকার অর্থে মুরব্বী, তখন সে এরকম তার ভিতরে একটা টোন আসে। আপনি বঙ্গবন্ধুর সেই টোনটা খুঁজে দেখবেন, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এ ধরনের যেটা ল্যাঙ্গুয়েজ, এখানে তার যে সুর, তাল, লয়, সারে গা মা পা ধা নি সা, এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে বিসমিল্লাহ খানের সানাই বুঝতে হবে, আপনাকে পণ্ডিত রবিশঙ্করের সিতার বুঝতে হবে,
আল্লাহ রাখা খান জাকির হোসেন খানের তবলার আপনাকে বুঝতে হবে, উদয় শঙ্করের নৃত্য আপনাকে বুঝতে হবে, বিরজু মহারাজ তার নৃত্য আপনাকে বুঝতে হবে, যে এই রিদমটা কখন কিভাবে একটা মানুষের কণ্ঠে আসে। এখানে রাতারাতি আপনি এই ধরনের কথা বলতে পারবেন না। 100 বছর রেওয়াজ করে চেষ্টা করলেও আপনি কথাগুলো বলতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে যেভাবে একটা সিংহ বা বাঘের মধ্যে একটা কিংশিপ আসে যে আমি এই বনের রাজা, তখন সে যে হুঙ্কার দেয়। যখন আপনি নিজে মনে করছেন যে আমি অভিভাবক, আমি জাতির পিতা, আমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না, তখনই তার মধ্যে এই কর্তৃত্বটা চলে আসে। 1000 বছরে বাংলাদেশে কেউ তো বলতে পারলো না এই কথা, মনে রাখবা, রক্ত যখন দিয়েছে আরো রক্ত দেব। এত নেতা আসলো, এত নেতা গেল, এত রাজা আসলো, এত বাদশা গেল, এভাবে কেউ একটা কথা বলতে পেরেছে বলেন তো? ওনার এই কথাটা কিভাবে তিনি বললেন, এটা বহুবার শুনেছি, কিন্তু এই চিন্তাটা সবসময় আসেনি। তো এটা নিয়ে কিয়ামত পর্যন্ত এই ভাষা নিয়ে, এই যে তার ভাষণ নিয়ে, তার অভিব্যক্তি নিয়ে গবেষণা হতে থাকবে। এ ভাষণ কি করে আসলো? এটা তো লিখিত কোনো ভাষণ ছিল না, একটি শব্দ সেখানে বাদ যায়নি। এখানে কূটনীতি ছিল, রাষ্ট্রীয় কালচার ছিল, এখানে স্বপ্ন ছিল, এখানে থ্রেট ছিল, হুমকি ছিল, এখানে পরিকল্পনা ছিল, তার সঙ্গে সঙ্গে এখানে কতগুলো ইচ্ছা শক্তি, উইল ফোর্স ছিল। এখানে মানুষদেরকে ঐক্যবদ্ধ করার একটা আমন্ত্রণ ছিল, প্রতিপক্ষের জন্য একটা হুমকি ছিল। সব মিলিয়ে এই যে তার যে বক্তব্য, তোমাদেরকে ভাতে মারব, তোমাদেরকে পানিতে মারব, তোমরা আমার ভাই। দেখেন তো মিলান তো, আগের দুটো শব্দের সঙ্গে তোমরা আমার ভাই, একটায় এসে রিদমটা কিভাবে থামলো। তিনি কাকে ভাতে মারতে চাইলেন, পানিতে মারতে চাইলেন, আবার সঙ্গে সঙ্গে তিনি রিদম চেঞ্জ করে বললেন তোমরা আমার ভাই। এ সমস্ত বিষয় কোনো শিশুতোষ বিষয় নয়, এ সমস্ত বিষয় এরকম কোনো কবিতা নয়, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। বঙ্গবন্ধুর ভাষণ এরকম কিছু নয় যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা, বা এটা এরকম কোনো সহজ সরল কথা নয় যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অথবা ওই যে গাছের কথা, মানে তোমার কথা, গাছের পাতা নড়ে চড়ে, বন্ধুর কথা মনে পড়ে, এই ধরনের কবিতা নয়। এ রাজনৈতিক কবিতা আপনাকে বুঝতে হবে। এই কবিতা শিক্ষা দেওয়া হয়েছিল সেই আলেকজান্ডারকে, তিনি শিখেছিলেন। ফলে মাত্র 40,000 সৈন্য নিয়ে 3.5 লাখ পার্সিয়ান সৈন্যর সামনে তিনি দাঁড়াতে পেরেছিলেন, এবং তার সেই 40,000 সৈন্যদেরকে তিনি উদ্বুদ্ধ করতে পেরেছিলেন যুদ্ধের ময়দানে। এই কবিতা শিখেছিলেন জুলিয়াস সিজার। ফলে যখন ডাকাতরা তাকে ধরে নিয়ে গেল, পাইরেটসরা ধরে নিয়ে গেল, এবং তার সামনে যখন পাইরেটসরা বুঝতে পারলো যে তিনি খুব অভিজাত এবং ধনী পরিবারের সন্তান, তখন সেই জলদস্যুরা তার পরিবারের কাছে তার মুক্তিপণ দাবি করলো, ধরুন 1000 স্বর্ণমুদ্রা। তখন সেই জুলিয়াস সিজার বললেন যে তোমরা তো আমাকে মূল্যায়ন করতে পারোনি, আমার মূল্য 1000 স্বর্ণমুদ্রা নয়, আরো অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। তোমরা এত মুদ্রা চাও, এটাই তোমরা পেয়ে যাবে। এবং ঠিকই সেই মুদ্রা দিয়ে তার পরিবার তাকে সেখান থেকে রক্ষা করলো, এবং এর অল্প কিছুদিন পর তিনি আবার সেই জলদস্যুদেরকে আক্রমণ করে তাদের সকল সেই ধন সম্পত্তি নিয়ে আবার উদ্ধার করে নিয়ে আসলেন, সেই সহ। এটা কবিতা। বোঝার চেষ্টা করুন যে মানে যখন বঙ্গবন্ধুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে তোমার ফাঁসি হবে, যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে,
আপনি দেখেন এখন সেই স্বাধীন বাংলাদেশে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন, এই সময়টাতে একটা মবের ভয়ে, একটা গ্রেপ্তার হওয়ার ভয়ে আমরা কি কান্নাকাটি করছি। আর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এখান থেকে পুরো পশ্চিম পাকিস্তানে নিয়ে যাচ্ছে এবং এখানে সারা বাংলাদেশে যুদ্ধ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় এটা খুব সাধারণ জিনিস ঘটনা? কখনো সাধারণ ঘটনা না। অন্য মানুষ হইলে চিৎকার করে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যেত। যাই হোক, তো জুলিয়াস সিজারের কথা বলছিলাম, সেই যে কবিতা তিনি রচনা করতে শিখেছিলেন জলদস্যুদের মধ্যে থাকতে, সেই একই কবিতা আবার তিনি যুদ্ধের ময়দানে উচ্চারণ করলেন, ভিনি ভিডি ভিসি, আসলাম দেখলাম এবং জয় করলাম। তো কাজী এই যে বঙ্গবন্ধুর একটা ভাষণ, ৭ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব দেওয়া, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হওয়া কিংবা সেই ষড়যন্ত্র করা, পুরো যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হতে পারে, অক্সফোর্ডে গবেষণা হতে পারে, হার্ভার্ড কেমব্রিজে গবেষণার বিষয়বস্তু হতে পারে, 3, 4, 5 ছেলে মেয়েদের মুখস্থ করার বিষয় হতে পারে না। এক, কাজী এই যে যারা বালখিল্য অতীতে করেছেন, তাদের সেই বালখিল্যর সেই জবাবে এখন যারা আবার এটা পাঠ্যপুস্তক থেকে বাদ দিচ্ছেন, এটা আর একটা বালখিল্য। এতে এই ভাষণের ঘোড়ার ডিম কিছুই হবে না। এই ভাষণের মর্যাদা বাড়তেই থাকবে, গ্রহণযোগ্যতা বাড়তে থাকবে। এর কারণ হলো বাইরে এরকম ভাষণ হয়নি জীবনে কখনো, কেউ দেয়নি এরকম ভাষণ কখনো, আর আগামীতে এরকম ভাষণ কেউ দেবেও না। কাজী ইটস এ মাস্টারপিস, ইটস এ ইউনিক কম্বিনেশন of human psychology, body and mind, human desire, and speech of freedom. এটা সবাই পারে না, যে বঙ্গবন্ধু পেরেছেন। কাজী ৭ই মার্চের সেই যে ভাষণ, দিন যত যাবে এটির গুরুত্ব বাড়বে। আমি এই ভাষণ বহুবার শুনেছি, ৭৩-এ শুনেছি, ৭৪-এ শুনেছি, ৭৫-এ শুনেছি, ৭৬-এ শুনেছি, প্রতি 10 বছর অন্তর অন্তর এ ভাষণের যে গুরুত্ব বেড়েছে, এ ভাষণের যে সৌন্দর্য বেড়েছে, এ ভাষণের যে মাধুর্যতা বেড়েছে, এই ভাষণের যে দর্শক বেড়েছে, শ্রোতা বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। যেহেতু তিনি একটি দলের শীর্ষ নেতা এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং নির্বাচন হয়ে গেলে যেভাবে নির্বাচন হোক তার দল ক্ষমতা আসবে বলে বিএনপি নেতাকর্মীরা শতভাগ বিশ্বাসী, 100%। আর বিএনপি ক্ষমতা আসলে শতভাগ তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আর লন্ডন থেকে তিনি প্রধানমন্ত্রী রূপে এয়ারপোর্টে নামবেন, এটি মোটামুটি এখন বিএনপির লোকজন ধরেই নিয়েছে, এর বাইরে কোনো কিছু হবে না। তো সেই দিক থেকে তার ইমেজ, তার ব্যক্তিত্ব এবং তার সব কিছু যেন একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে। তিনি যেন প্রধানমন্ত্রী হিসেবে ঠিক একটা রেকর্ড তৈরি করতে পারেন উদারতায়, মহানুভবতায়, প্রেমময়তায় এবং ঔদার্যতায়। এই জন্য তার যারা সহযোগী রয়েছেন, তার যারা উপদেষ্টা রয়েছেন, অ্যাডভাইজার রয়েছেন, তারা নিশিদিন মানে রাতে এবং দিনে ব্যাপক পরিশ্রম করছেন। নেতার জন্য ভাষণ রেডি করা, নেতার জন্য ফেসবুক স্ট্যাটাস রেডি করা, নেতার মুড যেন স্বাভাবিক থাকে, এই জন্য তাকে নানা রকম প্রণোদনা দেওয়া থেকে শুরু করে তার যারা লোকজন আছেন, কাছের মানুষ, তারা নিঃসন্দেহে নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং সেটা বোঝা যাচ্ছে। লন্ডনে তার আশেপাশে যারা আছেন তারা, এবং লন্ডনে ছিলেন তার 2জন উপদেষ্টা, বাংলাদেশে আছেন, তাদের কর্মকাণ্ড এবং জনাব তারেক রহমান সাহেবের যারা ঘনিষ্ঠ লোকজন রয়েছেন তাদের তৎপরতা দেখলে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবকে বাংলার সিংহাসনে বসিয়ে একটা নতুন ইতিহাস রচনা করার জন্য এবং বিএনপি যেন দীর্ঘমেয়াদে বারবার জনগণের ভোটে নির্বাচিত হতে পারে সেই প্রচেষ্টা তারা করে যাচ্ছেন। কিন্তু এই যে আমাদের দেশে যেগুলো লোক আছে, মানে
যারা সর্বাবস্থায় খুঁতখুঁতে এবং কোথাও কোনো ত্রুটি আছে কিনা, খুঁত আছে কিনা সেগুলো খুঁজতে থাকে, এরকম লোকের সংখ্যার তো অভাব নেই। আর আগের থেকেই জনাব তারেক রহমান সাহেবের জাতশত্রু শেখ হাসিনা ছিলেন। আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো বলতে গেলে মানে কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবকে মেনে নিতে একেবারে নারাজ। তারা দরকার হলে দরজা খুলে সকালবেলা যে কোনো জিনিস দেখতে প্রস্তুত, বা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কানের কাছে যে কোনো শব্দ তারা শুনতে ইচ্ছুক। কিন্তু তাদের কানের কাছে যদি বলা হয় তারেক রহমান, আওয়ামী লীগের লোকজন ওরে বাবা গো, ওরে মা গো বলে গড়াগড়ি শুরু করবেন। মানে এটা তাদের কাছে একটা বিরাট মানে অত্যাচার। এবং আওয়ামী লীগের যে লোকজন যারা এখন জেলখানাতে আছেন, মানে তাদেরকে যদি শাস্তি দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে একটা কাজ করতে পারেন, আমি যেটা জানি, তাদের পুরো রুম সেখানে তারেক রহমানের ছবিগুলো টানিয়ে দেওয়া হোক এবং বলা হবে যে এই ছবিতে কোনো অবস্থাতেই কোনো আশ্রয় দেওয়া যাবে না। যদি আশ্রয় দেওয়া হয় তাহলে এই শাস্তি হবে। সেকেন্ড থিং হলো তাদেরকে 3 বেলা খাবারের আগে এবং খাবারের পরে তারেক রহমান সাহেবের ভাষণ তাদেরকে শোনানো হোক। আপনি গিয়ে দেখবেন 1 সপ্তাহের এই থেরাপিতে আওয়ামী লীগের লোকজন পুরো কাপড় চোপড় নষ্ট করে জেলখানাতে তারা একেবারে হাসপাতালে ভর্তি হয়ে যাবে, তাদেরকে আর আনতে পারবেন না। এর চেয়ে শাস্তি আর তাদের কাছে নেই। এরকম অবস্থা তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের যারা লোকজন তাদের অ্যালার্জি। এটা আপনি লিখে রাখেন, দেখেন এটাই অবস্থা। তো সেটা আরও ইদানিংকালে আরও বেড়ে যাচ্ছে, কেননা সতীনের পুত্র যদি মোটাসোটা হয় সেক্ষেত্রে অন্য সতীনের যেভাবে একটা চুলকানি হয়, তদ্রূপ রাজনীতির যারা প্রতিপক্ষ, শত্রু, তাদের জীবনে যদি সুখ হয় তাহলে নিজের যে দুর্ভোগ দুর্দশা তার চেয়ে তো ওই সুখ তাদের কাছে অসহ্য হয়ে যায়। আওয়ামী লীগ এখন দৌড়ানির উপর আছে, প্যাদানির উপর আছে, কিন্তু এটা তাদের কাছে যতটা না কষ্টের, তার সাথে বড় কষ্টের হলো তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং তারেক রহমান সাহেব যেদিন প্রধানমন্ত্রী রূপে শপথ নেবেন, সেদিন আপনি দেখবেন যে দিল্লিতে শেখ হাসিনার বাসায় কি হয়, কি যে ঘটবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। শেখ হাসিনা যেদিন ক্ষমতা হারিয়ে তিনি হেলিকপ্টারে উঠেছেন, ওই বেদনা তার কাছে যতটা না নির্মম, ওই স্মৃতি তার কাছে যতটা না মানে কষ্টের, কিংবা তার 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে ওটা তার কাছে যতটা না কষ্টের, তার চেয়ে বেশি কষ্টের হলো যেদিন তিনি দেখবেন যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী রূপে শপথ নিয়েছেন এবং শেখ হাসিনা যে আসনটিতে বসেছেন সেই আসনে তারেক রহমান সাহেব বসে সরকারি দলিল দস্তাবেজে স্বাক্ষর করছেন। এটা তার জন্য অতি কষ্টের। এই কারণে কি হচ্ছে, তারেক রহমান সাহেবকে পচানোর জন্য, ছোট করার জন্য বিএনপির লোকজন প্রাণান্ত চেষ্টা করছে। একইভাবে জামাতের যারা লোকজন আছেন, অন্যান্য যারা লোকজন আছে যারা হাইডেন এনিমি, তারাও কিন্তু তারেক রহমান সাহেবের মানে নিয়ে নানা রকম তারা ন্যারেটিভ তৈরি করে ফেলছেন। এখন আমি দেখলাম যে তারেক রহমান সাহেব যে একজন সামরিক কর্মকর্তা, ডিজিএফের একজন সামরিক কর্মকর্তা, তার সঙ্গে তিনি একটা সময় অনভিপ্রেত আচরণ করেছেন, আনএক্সপেক্টেড, অশোভনীয়, তারপরে শোভনীয় ছিল না, আপত্তিকর। তো সেটাকে তিনি স্মরণ করেছেন এতকাল পরে। ভদ্রলোক একজন মেজর জেনারেল, তার নাম রুমি, এবং সেই রুমি সাহেবের সঙ্গে তিনি খারাপ আচরণ করেছিলেন একদিন। কি করেছিলেন সেটা বলেননি, তবে খারাপ আচরণ করেছিলেন। তার জন্য তিনি প্রথমত সরি বলেছেন, আমি দুঃখিত। তারপরে বলেছেন যে এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি অনুরোধ করেছেন। একেবারে ডাইরেক্ট ক্ষমা, অ্যাপোলজি চাওয়া, সরি এবং অ্যাপোলজি। তা তিনি এখানে সরি বলেছেন, অ্যাপোলজি বলেছেন। তা আমাদের দেশের যে সংবাদপত্রগুলো, বিশেষ করে যারা সবসময় একটা ব্যালেন্স করে চলে, এখন তারেক রহমান সাহেব এই যে ক্ষমা চেয়েছেন, এটা কোনো পত্রিকা আসেননি, তিনি দুঃখ প্রকাশ করেছেন, সরি বলেছেন। এটা প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য পত্রিকা এসেছে। কিন্তু আপনি যদি তার শব্দগুলো উচ্চারণ দেখেন তাহলে তিনি প্রথমে সরি বলেছেন এবং বিষয়টির জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তারপর আবার সরি বলেছেন, অ্যাগেইন সরি বলেছেন।
এখন বক্তব্য হলো যে তারেক রহমান সাহেব যেখানে ক্ষমা চেয়েছেন আমরা সেখানে সেটাকে সরি বলছি কেন? তিনি কি ক্ষমা চাইতে পারেন না? তার সম্মান, মান, মর্যাদা আমাদের পত্র-পত্রিকাগুলো যেখানে তারেক রহমান সাহেব নিজে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি বিনয়ী হচ্ছেন। আর আমরা তাকে অহংকারী বানিয়ে দিচ্ছি যে ওই পদে থেকে ক্ষমা চাওয়াটা শোভনীয় নয়। তিনি শুধু সরি বলেছেন। তো এই হলো আমাদের পত্র-পত্রিকার তেলবাজি। দ্বিতীয়, যে এখানে ওই যে ডিজিএফআইর যে একজন মেজর জেনারেল, তিনি এই সময়টাতে আগে অপমানিত হওয়ার পরেও তিনি এরকম একটি অনুষ্ঠানে কেন গেলেন? তার কি লাজ লজ্জা নেই? যদি কারো দ্বারা কেউ অপমানিত হয়, এবং এত বছর, আজকে তো না, এই অপমান তিনি হয়েছেন ২০ বছর। তো ২০ বছর আগে এই অপমানিত হওয়ার পর ২০ বছর পরে তিনি ক্ষমা চেয়েছেন। যদি ঘটনাটা এমন হতো যে তিনি সেখানে উপস্থিত নেই, তারেক রহমান সাহেব অন্যান্য যারা কর্মকর্তা, সামরিক সাবেক কর্মকর্তা উপস্থিত হয়েছেন, তাদের মাধ্যমে তিনি খোঁজ নিলেন যে ওই এক কর্মকর্তা তিনি কি আছেন? নেই। এখানে এসেছেন? আসেননি। তাহলে আমার সালাম দিবেন, আই এম সরি, বা আমি সেদিন যে আচরণ করেছিলাম তার কাছে গিয়ে আমার পক্ষ থেকে আমার যে ক্ষমা চেয়েছি এটা তাকে পৌঁছে দেবেন। এটি ওই অফিসারের যে আত্মমর্যাদা বোধ আছে, সম্মান বোধ আছে, এটা মনে হতো। কিন্তু যেহেতু তিনি একজন দলীয় পান্ডা হিসেবে, এই মেজর জেনারেল রুমি সাবেক দলীয় পান্ডা হিসেবে, তারপরে দলীয় একজন যাকে বলা হয় তাবেদার হিসেবে, তারেক রহমান সাহেবের কর্মী হিসেবে, আরও যদি বলেন সেবক হিসেবে, আরও যদি বলেন, আর বললাম না, তিনি সেখানে উপস্থিত হয়েছেন অবনত মস্তকে তার নেতার প্রতি আনুগত্য দেখানোর জন্য। তো সেখানে আসলে তার কাছে ক্ষমা চাওয়ার তারেক রহমান সাহেবের কোনো প্রয়োজন ছিল না, এর মধ্যে কোনো ঔদার্যতা নেই। আর তার যদি আত্মমর্যাদা বোধ থাকতো, আত্মসম্মান বোধ থাকতো, এবং তারেক রহমান সাহেবের সেই দিনের বক্তব্যে তিনি যদি আহত হতেন, তিনি ভুলেও সেখানে যেতেন না। একজন মেজর জেনারেল এইভাবে পাবলিকলি কত আগে, এটা কত সালে হয়েছে আমি জানি না, এত আগে পাবলিকলি, এখন তো ধরেন মেজর জেনারেল আর্মির কর্মকর্তাদেরকে উঠতে বসতে মানুষজন অপমান করে, আমাদের অনেকে ক্যান্টনমেন্ট ভাঙতে চায়, অনেকে ব্রিগেডিয়ারদেরকে বকা দেয়, মেজর জেনারেলকে বকা দেয়, সেনাপ্রধানকে বকা দেয়, এটা এখন ভাত মাছ হয়ে গেছে। কিন্তু আজ থেকে ২০ বছর আগে একজন আর্মির সিপাহীর সঙ্গে, কনস্টেবলের সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস বাংলাদেশে কারো ছিল না। তো ওই অবস্থাতে তারেক রহমান সাহেব যদি একজন মেজর জেনারেলের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন, ইট ওয়াজ ওয়াইজ, এটা চেপে যাওয়া উচিত ছিল। তারেক রহমান সাহেবের জন্য উপস্থিত ছিল যে এই লোক এত বছর আগে এই কাজ করেছে, ২০ বছর আগে করেছে, এখন প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি রাতারাতি সেই জিনিসটা পরিবর্তন করবেন বা পরিবর্তন হয়ে গেছেন, এটা কেউ বিশ্বাস করবে না। এর কারণ হলো অভ্যাস, চরিত্র, ক্যারেক্টারিস্টিক্স, কিয়ামত পর্যন্ত মরে গেল মানুষের পরিবর্তন হয় না। তো তার যারা উপদেষ্টা আছে তারা কেন এই জিনিসটি সামনে আনলেন আমার মাথায় ঢুকছে না। এই আমি কথাগুলো খোলামেলা বললাম, কিন্তু যারা তারেক রহমান সাহেবের প্রতিপক্ষ তারা কিন্তু ঠিকই বুঝে গেছেন, এবং এই জিনিসগুলো নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে বলেই আমি কিন্তু এই কথাগুলো বললাম, যেন দ্বিতীয়বার এই ভুলগুলো না করে। যেন বোঝার চেষ্টা করুন যে ২০ বছর আগে তিনি এই কাজগুলো করেছেন, যখন বাংলাদেশে পুলিশের একজন কনস্টেবল বা আর্মির একজন সিপাহীর সঙ্গে কেউ উচ্চস্বরে কথা বলতে পারতো না, তখন তিনি একজন মেজর জেনারেলকে এই ভাষায় কথা বলেছেন, এবং এত তীব্রতার সঙ্গে কথা বলেছেন যে গত ২০-৩০ বছর বা ২৫ বছর তিনি এটা ভুলেননি। আই ডোন্ট নো যে এটা কত সালে হয়েছে। তো যা হোক, তারেক রহমান সাহেবের যখন ক্ষমতায় ছিলেন আমি সেটাইকে সর্বনিম্ন সময় দিলাম, তাও তো ২০ বছর হয়ে গেছে, ২২ বছর হয়ে গেছে। তো তার সেই কর্মটা তিনি এতটা রুট ছিলেন যে স্বয়ং তারেক রহমান সাহেব এটা ভুলেননি। আর যেই লোক মানে যাকে তিনি অপমান করেছিলেন তার কাছে সরি বলার কোনো প্রয়োজনই নেই, কেননা তিনি সেটা ডাল ভাত মনে করেছিলেন, ওটাকে তার প্রাপ্য মনে করেছিলেন, এবং ওটাকে তিনি মনে করেছিলেন যে তার পুরস্কার। একটা উদাহরণ দিই। একবার শেখ হাসিনা খুব রাগ হয়েছেন বলে আমার প্রতি সবাই বলা বলি করলো পার্লামেন্টে। আমি খুব অভিমান করলাম। অভিমান করার পরে আমি
সেই কয়েকটা টক শোতে সরকারের খুব সমালোচনা করলাম। তো সমালোচনা করার পর এখন শেখ হাসিনা চাইলেন যে আমার সঙ্গে আমি যেন তার কাছে গিয়ে সরি বলি। এই জন্য দলের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র যারা নেতা আছেন তারা আমাকে বললেন যে এরকম নেত্রী খুব রাগ করেছেন, তুমি যাকে বলা হয় দলের বিরুদ্ধে কথাবার্তা বলেছ, এই জন্য টকশোতে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলেছো, লিখেছো, এই জন্য তিনি খুব রাগ করেছেন, তাড়াতাড়ি গিয়ে সরি বলো। অনেক সিনিয়র নেতা, প্রেসিডেন্ট মেম্বার। তো দলের মধ্যে এরকম দালাল থাকে, মানে সবসময় দালাল থাকে। তো তারা আমাকে কনভিন্স করার চেষ্টা করছে যে তুমি গিয়ে নেত্রী পা ধরে ক্ষমা চাও। তা আমি বললাম যে আমি এটা মরে গেলেও পারবো না। এ কারণ হলো উনি ওই আমার সম্পর্কে বাজে কথা বলেছেন, বকা দিয়েছেন। তো তারা বলে যে আরে কি বলো তুমি, শেখ হাসিনার পবিত্র মুখ দিয়ে তোমার সম্পর্কে কথা বলেছে, এটা গালি হোক যা হোক, এটা তো তোমার জন্য একটা প্রশংসা, এটা তো তোমার জন্য একটা বিরাট ব্যাপার। তুমি যে কোনো ওসিলায় তার কাছে যেতে পারছো, সেটা গালির মাধ্যমে হোক, ভালোবাসার মাধ্যমে হোক, কিংবা এই যে তুমি এখন তার কাছে গিয়ে তার পা ধরে মাপ চাইবা, এটা তো একটা সুযোগ। আমরা তো এই সুযোগের আশায় বসে থাকি। বিশ্বাস করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আমি নাম বলে দিতে পারবো এখন। তা আমি তাকে বললাম যে ভাই মাফ করেন, আমার এই রাজনীতি দরকার নেই, আমার এই নমিনেশন দরকার নেই, আমি যেভাবে আছি সেভাবেই থাকি। এটা 2011-12 সনের ঘটনা। তো এখন দেখুন, আপনি যখন এইভাবে লাথি খাওয়া, গুঁতো খাওয়া, কিল খাওয়া, অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, এটাকে মনে করবেন আপনার পুরস্কার, সেক্ষেত্রে আপনার কাছে তো আমার সরি বলার দরকার নেই। আপনি মনে করছেন তো এটা আমার পুরস্কার, বরং সরি বলে বরং সে পুরস্কারকে আরও ছোটো করা হলো। তা যিনি ওখানে গেছেন তার যে উপস্থিতি আর যিনি সরি বলেছেন, এই দুটোর সঙ্গে আসলে রসায়নটা হয়নি ইন্টেলেকচুয়াল লেভেলে। খুব যারা নিম্নমানের বোকা টাইপের লোক, হাবাগোবা টাইপের লোক, তারা গিয়ে বলবেন হায় হায়, নেতার এত বুদ্ধি, এত স্মরণ শক্তি, যে এতদিনের ঘটনা তিনি মনে রেখেছেন। আবার নেতা এত ভালো যে তিনি এই ঘটনার জন্য অনুশোচনা বোধ করছেন, পাবলিকলি এভাবে সরি বলছেন। অনুশোচনাটা খুব গোপন হয়, বিটুইন ইউ অ্যান্ড মি। যে ভদ্রলোক সেদিন পাবলিকলি বেজ্জতি হয়েছেন, আবার দ্বিতীয়বার তিনি আবার পাবলিকলি বেজ্জতি হলেন, যে একটা সময় তাকে এই কাজগুলো করা হয়েছে। এই যেমন আমি যে কথাগুলো বললাম, আমি তো এই ভদ্রলোকের নামও জানতাম না। এখন সেই ভদ্রলোককে যদি আমি দেখি, মিস্টার রুমি, মেজর জেনারেল, আমি তাকে কি মনে করব? মানে তাকে কি মনে করব? কিছুই মনে করব না। এনিওয়ে, গেল এটা। সেকেন্ড থিং হলো যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী, এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনীতির যে মূল অ্যাসেট, একটি হলো তার মায়ের নেতৃত্ব, আর একটি হলো তার পিতার ঐতিহ্য। তো এই দুজন বিএনপিকে যে সেইভে নিয়ে এসেছে, তার প্রেক্ষিতে আমরা এখন জনাব তারেক রহমান সাহেব, তার সহধর্মিণী জুবাইদা রহমান, কিংবা তার সন্তান জায়মা রহমান, তাদেরকে আমরা সবাই মাথায় করে রাখছি। এটা হলো বাস্তবতা। তো সেই দিক থেকে বেগম যে এখন হাসপাতালে, আমরা যারা সাধারণ জনগণ আমরা ধরে নিচ্ছি যে এটি এখন যে পুরো জিয়া পরিবারের মধ্যে একটা বিষাদময় অবস্থা। মৃত্যুশয্যায় যার মা থাকেন, তার মতো অভাগা, তার মতো কষ্টের কেউ নেই, এটা সাধারণত সবাই মনে করেন। মৃত্যুর পরে একটা নির্দিষ্ট সময় পরে মানুষ স্বাভাবিক হয়, এবং এই স্বাভাবিকতা হওয়ার জন্য জিয়াফত করা হয়। এটা ঐতিহ্য, যেন এই সুখটি বা শোকটি মানুষ ভুলতে পারে। কিন্তু বেগম জিয়া যেখানে আইসিইউতে রয়েছেন, লাইফ সাপোর্টে রয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, সেখানে তারেক রহমান সাহেবের ড্রেস কোড, তার কথা, মুখভঙ্গি, সব কিছুর মধ্যেই একটা শোকের ছায়া থাকবে, এটা আবহমান বাংলার বিশ্বাস। কিন্তু তার পরিবর্তে তিনি যে স্বাভাবিক আচরণ করছেন, স্বাভাবিক কথা বলছেন, এবং সাম্প্রতিক সময়টিতে তার বেশ কয়েকটি ভিডিওতে তার মুখে যে মুচকি হাসি দেখা দিয়েছে, এটা নিয়ে বিএনপি যারা লোকজন তারা হয়তো বলার চেষ্টা করবে যে দেখুন আমার নেতা কতটা রাজনৈতিকভাবে পরিপক্ক, দেশের জন্য কতটা অন্তঃপ্রাণ, এবং এই রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি মানে নিজের যে কষ্ট বেদনা এটাকে মাটি চাপা দিয়েছেন, এবং
একদিকে তার মৃত্যু শয্যাশায়ী মা, আর অন্যদিকে দেশ এবং জাতির প্রতি তার কর্তব্য। সেই কর্তব্যকে স্মরণ করে তিনি আমাদের সামনে আসছেন এবং এক বস্তা কষ্ট বুকের মধ্যে চাপা রেখে তিনি কাষ্ঠ হাসি, মুচকি হাসি দিয়ে তিনি আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, আমাদেরকে গিয়ার আপ করার চেষ্টা করছেন। এটা হলো পজিটিভ কথা। আর নেগেটিভ কথা তার প্রতিপক্ষরা কি বলতে পারে, এটা একটু সামাজিক মাধ্যম খুলে দেখেন আওয়ামী লীগের লোকজন কি বলছে। কাজেই কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো এখন সবেমাত্র শুরু, তফসিল ঘোষণার পরে শুরু। এখন প্রতিটা ঘন্টা মুহূর্ত আওয়ামী লীগের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য এবং বিএনপির জন্য এটি একটি মহাভারতের যুদ্ধের মতো হয়ে যাবে জামাতের জন্য, চতুর্মুখী যুদ্ধ। এবং সেখানে ন্যূনতম সামান্য একটি বর্তমান সরকারের যে সফলতা, এটা প্রমাণের জন্য সরকার মরিয়া হয়ে পড়েছে এবং সর্বশক্তি নিয়োগ করছে। যেভাবে জনাব শফিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেবকে কেবলমাত্র কামাল হিসেবে বর্ণনা করে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে, এটাকে প্রকাশ করতে গিয়ে যেটি বলা হচ্ছে যে কামালকে প্রত্যর্পণের মাধ্যমে শুরু হবে, এরপর ধীরে ধীরে অন্য সবাই। এখানে যদি জনাব কামাল, আসাদুজ্জামান খান কামাল, তাকে সরকার খরচের খাতায় ফেলে না দিত, তাহলে শফিক সাহেবের মতো একজন ভদ্রলোক তাকে কেবলই মাত্র কামাল বলার মতো তিনি সেই পরকাশটা দেখাতেন না। তিনি হয়তো বলতেন যে আমরা চেষ্টা করছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, তাকে কি করে দেশে আনা যায়। কিন্তু সেটা না করে যখন তিনি বললেন যে কামালকে ফেরত আনার ব্যাপারে বা ফেরত বা প্রত্যাপনের মাধ্যমে এটা শুরু হচ্ছে, ইট মিনস কাজটি অনেকটা এগিয়ে গিয়েছে। তো সেই অর্থে কামাল সাহেবকে দিয়ে যেটা শুরু করা হবে, সেখানে সরকারের তালিকায় আর কারা কারা আছে, দেশের বাইরে যারা আছেন তাদের মধ্যে সরকার এখন যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা মনে করছেন যে জনাব জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, এরপর জনাব বাহাউদ্দিন নাসিম, জনাব জাহাঙ্গীর কবির নানকের নাম তো বলেছি, তো ওনারা মূলত এই মুহূর্তে সরকারের জন্য মাথা ব্যথার মূল কারণ। অন্যদিকে আরও কয়েকজন মানুষ, যেমন মোহাম্মদ আরাফাত, ডক্টর সেলিম মাহমুদ, তারপরে ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল সাবেক শিক্ষামন্ত্রী, তাদেরকে দ্বিতীয় ক্যাটাগরিতে সরকার হুমকি হিসেবে মনে করছেন। এর কারণ হলো আওয়ামী লীগের যে মিডিয়া সেল রয়েছে বা মিডিয়া সেক্টর রয়েছে, সেখানে এই তরুণরা ইন্টেলেকচুয়াল লেভেলে যথেষ্ট অবদান রাখার চেষ্টা করছে। চাঁদপুর থেকে এমপি হয়েছিল আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। মোহাম্মদ আরাফাত, তাকে তো আপনারা সবাই চিনেন, আর মুহিবুল হাসান চৌধুরী তাকে চিনেন। এর কারণ হলো তিনি এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে যেভাবে উচ্চকণ্ঠ এবং যেভাবে অত্যন্ত দ্রুততার সাথে স্মার্টলি কথাবার্তা বলছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এবং আওয়ামী লীগকে হাইলাইট করছেন, এটি আওয়ামী লীগের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু সরকারের জন্য ভীষণ রকম যাকে বলা হয় একটা থ্রেট। তারা যে কাজগুলো করতে যাচ্ছেন বা যে ন্যারেটিভগুলো তৈরি করতে যাচ্ছেন, তার বিপরীতে এগুলো একটা থ্রেট। তো সরকার ধরে নিয়েছে যে এখানে জয়, জনাব সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল জনাবা, আর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ওনাদেরকে আসলে আনাটা এত সহজ হবে না, আর আনাটা ঠিক হবে না। এর সঙ্গে অনেক আবেগ জড়িত, সেন্টিমেন্ট জড়িত, রাজনীতি জড়িত, প্রোটোকল জড়িত। কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছেন, যেমন জনাব ওবায়দুল কাদের আছেন, মানে কামাল কাদের, জনাব ওবায়দুল কাদের, জনাব আসাদুজ্জামান খান কামাল, জনাব সেই জাহাঙ্গীর কবির নানক এবং জনাব বাহাউদ্দিন নাসিম, এই কয়জন মানুষকে সরকার টার্গেট করে যদি, তাহলে সরকারের জন্য দেখা গেল ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে সুবিধা হয়। আর ভারত যদি এই কয়জন লোককে
প্রত্যর্পণ করে তারা যদি বলে অন টেস্ট কেসে তোমাদেরকে এটা দেওয়া হলো, তোমরা কেমন বিচার করো সেটি দেখার জন্য, যদি তোমরা ভালো বিচার করো তাহলে ভবিষ্যতে আমরা হয়তো আরও প্রত্যর্পণ করব। কিন্তু তারা যদি শর্ত সাপেক্ষে তাদেরকে হস্তান্তর করে এবং বলা হয় যে এখানে ভারত থেকে উকিল নিয়োগ করা হবে, ইংল্যান্ড থেকে উকিল নিয়োগ করা হবে, তাদেরকে এইভাবে প্রোটেকশন দিতে হবে, এইভাবে মানবাধিকার সংরক্ষণ করতে হবে, এই বিষয়গুলো অসংখ্য শর্ত দিয়েও যদি ভারত হস্তান্তর করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে সাময়িক বিজয়, এই বিজয় নিয়ে ইউনূস সমর্থক এনসিপি এবং জামাত এত বেশি তারা আনন্দ উদ্বেলিত হবেন এবং এত বেশি যাকে বলা হয় তাদের যে সফলতা তারা প্রচার করতে পারবেন যে আগামী ৩-৪ বছর তাদেরকে ক্ষমতা থেকে সরানোর কথা কারো মাথায় আসবে না। এবং বিএনপি এখন এই মুহূর্তে যেভাবে ক্ষমতা আসার, নির্বাচন করার যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন ৩-৪ বছর ৫ বছর পিছিয়ে যাবে, ১ মিনিটে পিছিয়ে যাবে যদি একজন সিঙ্গেল, মানে একজন জনাব আসাদুজ্জামান খান কামাল অথবা যে কোনো আওয়ামী লীগের একজন নেতাকে ভারত থেকে যদি সরকার আনতে পারে, এবং এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার ইন্টারন্যাশনাল কানেকশন, তার ডিপ্লোম্যাটিক রিলেশন, তার সরকারের অন্য যে সকল মেশিনারিজ রয়েছে সেইগুলো সব ব্যবহার করে যদি এই কাজটি করতে পারেন, তাহলে তার ক্ষমতার যে প্রলম্বিতা বা ক্ষমতার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা বাস্তবায়ন 99% সফল হয়ে যাবে, জামাতে খুশির বন্যা বয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে ভারত এই কাজটি করবে কি করবে না, করতে পারে আবার নাও করতে পারে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবে। কিন্তু সরকার এই কাজটি এই মুহূর্তে কেন করতে চাচ্ছে, মূল বিষয়টা হলো যে এই মুহূর্তে সরকারের কাছে যে বিকল্প বিষয়গুলো আছে, ১ নম্বর সরকারের জন্য সবচেয়ে একেবারে এই মুহূর্তে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সে, সেটি হলো আগামী ১৫ দিনের মধ্যে বা ২০ দিনের মধ্যে সরকারকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। কাজেই সরকারের হাতে কার্যত ১৫ দিন সময় আছে। আর তফসিল ঘোষণা করার পর যদি সেই তফসিল থেকে সরকারকে ফিরে আসতে হয়, তাহলে দুর্যোগ লাগবে, দুর্ঘটনা লাগবে এবং সারা দেশে এমন বিশৃঙ্খল পরিবেশ লাগবে যেটা ১/১১ পূর্ববর্তী সময়ে সেই আজিজ কমিশন, মাহফুজ কমিশনে হয়েছিল নির্বাচন নিয়ে। বঙ্গভবন একভাবে চলছে, তারপরে বেগম খালেদা জিয়ার অফিস একভাবে চলছে, হাওয়া ভবন একভাবে চলছে, নির্বাচন কমিশন একভাবে চলছে, মানে যাচ্ছে তাই একটা অবস্থা, রাজপথে রীতিমতো উত্তাল একটা অবস্থা। তো ওইরকম একটা অবস্থায় নির্বাচন পিছিয়ে দেওয়া, নতুন একটা শিডিউল ঘোষণা করা সরকারের জন্য ইজি হবে এবং এটা 50-50, এতে সরকার টিকতেও পারে, সরকার ঝরেও যেতে পারে, সরকার নিরাপদে প্রস্থান করতে পারে অথবা সরকার কট অফ হতে পারে। কিন্তু এই যা কিছু করার সরকারকে এই ১৫ দিনের মধ্যেই তাকে করতে হবে। একটা গ্র্যান্ড ভিক্টরি দেখাতে হবে এবং সেই গ্র্যান্ড ভিক্টরি দেখানোর জন্য সরকার যে কোনো বিষয়ে ছাড় দিতে প্রস্তুত এবং ছাড় দিতে পারবে এবং সরকারের হাতে সেই মেশিনারিজগুলো এই মুহূর্তে আছে বলেই আমি মনে করি। আর যদি সেটা না থাকতো তাহলে স্পেসিফিক একেবারে সুনির্দিষ্টভাবে জনাব আসাদুজ্জামান খান কামালের নাম উল্লেখ করে এভাবে জনাব শফিক বক্তব্য দিতেন না। এর কারণ হলো কামাল সাহেবের সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা আগেও ছিল না, এখনও নেই, আর ভবিষ্যতে থাকবে না। দুজন দুই লাইনের মানুষ। আর জনাব কামাল, আসাদুজ্জামান খান কামাল ব্যক্তিগতভাবে বন্ধুবৎসল মানুষ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কিন্তু কারোর সঙ্গে খারাপ আচরণ করেছেন, ব্যক্তিগতভাবে কারো ক্ষতি করেছেন, এরকম একটা তার শত্রু যারা আছেন তারাও বলতে পারবেন না। তার অনেক দায় দায়িত্ব নিতে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে জনাব শফিক সাহেবের সাথে কামাল সাহেবের কোনো সম্পর্ক খারাপ হওয়ার কোনো রিজন নাই। এবং সাম্প্রতিক সময়ে যে ভিডিওগুলো বা অডিও যে কলগুলো ফাঁস হয়েছে, সেখানে আইনমন্ত্রী আনিসুল হক এবং জনাব কামাল
তাদের দুজনের যে কথোপকথন ফাঁস হয়েছে, সেখানে কামাল সাহেবকে অনেকটা যাকে বলা হয় আন্দোলনকারীদের প্রতি লয়াল, শান্তিপ্রিয়, ধীর স্থির বলে মনে হয়েছে। তিনি খুব দ্রুত তাদেরকে ছেড়ে দিতে চাচ্ছিলেন, এরকম অশান্তি সৃষ্টি করতে চাচ্ছিলেন না। তো সেক্ষেত্রে সরকার বা এনসিপি বা আন্দোলনকারী যারা আছেন, তারা এই যে ভিডিও বা অডিও ফুটেজ ফাঁস হওয়ার পর জনাব কামালের প্রতি সঙ্গতির কারণে একটু সফট হবেন। তো এই ঘটনা ঘটেছে গত 1 সপ্তাহ ধরে, কিন্তু এই 1 সপ্তাহ পরে হঠাৎ করে জনাব শফিকের মুখে যখন কামাল সাহেবের নাম এলো, তখন ধরে নিতে হবে যে ডালমেকুস কালা হায়। এখানে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এবং তার সঙ্গে জনাব আসাদুজ্জামান খান কামাল তাকেও দায়ী করা হয়েছে। তো সেক্ষেত্রে দুধের স্বাদ ঘোলে মেটানো, অর্থাৎ শেখ হাসিনাকে সরকার কিছু করতে পারছেন না, কিন্তু সরকার যদি যে কোনোভাবে জনাব কামালকে আটকাতে পারেন, এমনকি বাংলাদেশে এনে তাকে আইনের মধ্যে রেখে অ্যাপিলের সুযোগ দিয়ে তাকে যদি রাজসাক্ষী বানানো হয়, অথবা তাকে যে কোনোভাবে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে, মৃত্যুদণ্ডের পরিবর্তে 5 বছরের জায়গায় 10 বছর দেওয়া হয়, এমনকি কুল্লো খালাস করে দেওয়া হয়, যে তাকে একেবারেও খালাস করে দেওয়া হয়, ওটা নিয়ে বাংলাদেশে কেউ প্রশ্ন করবে না। কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় করে নাচবে, জনাব শফিক সাহেবকে মাথায় করে নাচবে, যে তারা ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দক্ষতা দেখিয়ে এইভাবে বন্দি বিনিময় চুক্তির অধীন জনাব আসাদ